বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে ন্যাশনাল কলেজের অনলাইন ভিত্তিক ক্লাসে জানাচ্ছি স্বাগতম। প্রথমে ধন্যবাদ জানাতে চাই ন্যাশনাল কলেজ কর্তৃপক্ষ এবং আমাদের শ্রদ্ধেয় অধ্যক্ষ মহোদয়, যিনি এই দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় চলমান রাখার প্রত্যয় নিয়ে এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছেন। সেজন্য স্যারকে ধন্যবাদ। এবং তোমরা যারা আমাদের সাথে এই অনলাইন ক্লাসে সংযুক্ত হয়ে আমাদেরকে উৎসাহ দিয়ে যাচ্ছ, তোমাদেরকে ধন্যবাদ। বাট একটা জিনিস আমরা খেয়াল করি বা দেখতে পাই, যেভাবে ক্লাস নেওয়া হচ্ছে সেভাবে তোমাদের দিক থেকে যে ফিডব্যাক আসার কথা সেটা আমরা পাচ্ছি না। আমাদের কমার্সে প্রায় বর্তমানে 4টি শাখা রয়েছে। ছেলেদের D1A এবং D2A, মেয়েদের C1A এবং C2A। সব মিলিয়ে আমাদের শিক্ষার্থীর সংখ্যা দুটো ইয়ার মিলিয়ে প্রায় 200+। কিন্তু সকল শিক্ষার্থী যদি রেসপন্স করতো তাহলে ক্লাসগুলো আরও ফ্রুটফুল হতো, আমরা আরও উৎসাহ পেতাম। কিন্তু সে জায়গাটায় তোমাদের ঘাটতি দেখা যায়। তো আমরা যতই ক্লাস নেই না কেন বা তোমাদেরকে অনলাইনে শত বাধা পেরিয়েও ক্লাস প্রোভাইড করি না কেন, তুমি যদি সেটা গ্রহণ না করো তাহলে আমাদের এই চেষ্টাটা ফলপ্রসূ হবে না। আমাদের চেষ্টাটা তখনই ফলপ্রসূ হবে যখন তোমার চিন্তা এবং আমার চিন্তা একটা বিন্দুতে এসে মিলবে। অর্থাৎ আমরা যে লক্ষ্য এবং উদ্দেশ্য নিয়ে অনলাইন ক্লাসের ব্যবস্থা করেছি, সেই লক্ষ্য উদ্দেশ্যের প্রধান বিন্দুতে অবস্থান করতেছ তুমি। কিন্তু তুমি যদি সেটাতে গুরুত্ব না দাও, আমাদের ক্লাসগুলোকে ভালোভাবে অবজার্ভ না করো, নামে মাত্র দেখে গেলে, কোনো প্রকার কোনো রেসপন্স করলে না, তাহলে আমাদের এই ক্লাস নেওয়ার কোনো মানে হয় না। এই করোনার মধ্যেও আমরা ঝুঁকি নিয়েও সকল টিচার প্রতিদিন 9:30 থেকে বেলা 4:30 পর্যন্ত 10টি ক্লাস প্রোভাইড করছে, যা আমার মনে হয় না কোনো সরকারি বা প্রাইভেট কলেজ এখন পর্যন্ত এ ধরনের যুগান্তকারী উদ্যোগ নিয়েছে। এবং প্রত্যেকটি ক্লাস লাইভ নেওয়া হচ্ছে যাতে তোমরা এই ক্লাসগুলোতে সরাসরি অংশগ্রহণ করতে পারো। এত চেষ্টার পরেও তোমাদেরকে যদি না পাওয়া যায়, যাদের জন্য এত আয়োজন, তারাই যদি উপস্থিত না হয়, তাহলে সে আয়োজন আর আয়োজন থাকে না। কারণ আমরা চেষ্টা করে যাব, কাদের জন্য চেষ্টা করতেছি? তোমাদের জন্য। আমরা ক্লাস নিচ্ছি কাদের জন্য? আমাদের জন্য না, আমাদের জন্য তো না, তোমাদের জন্য ক্লাস নিচ্ছি। আমাদের জন্য নিলে তো আমরা এমনিতেই নিতে পারতাম, টিচাররা নিয়ে আলোচনা করতে পারতাম, এই লাইভ ক্লাসে আসার তো প্রয়োজন ছিল না। আমাদের এর আগেও আমাদের ক্লাসগুলো যখন টিচাররা ঢাকার বাইরে ছিল, টিচাররা নিজেদের অর্থ ব্যয় করে সেই ক্লাসগুলো স্যারের কাছে পৌঁছে দিয়েছে। এবং স্যার অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে প্রথমে সেই ক্লাসগুলো ডাউনলোড করতো, তারপর আবার সেগুলো ফেসবুকে আপলোড করতো। সারাটা দিনই গেছে এই অনলাইন ক্লাস নিয়ে। কিন্তু সেই অনলাইন ক্লাসে এত আয়োজন যাদের জন্য, তারা যদি সেখানে রেসপন্স না করে, তাহলে সেটা একটা হতাশার ব্যাপার হয়ে দাঁড়ায়। তো আমি আশা করব তোমরা যারা অনলাইন ক্লাসগুলো দেখছো, তোমরা তোমাদের বন্ধুবান্ধব, সহপাঠী যারা আছে, আমাদের কলেজের বাইরেও যারা আছে, বাট তোমার একই ক্লাসে পড়ো, তাদেরকে তোমরা এই ক্লাসগুলো শেয়ার করে দাও, তাদের সাথে এই ক্লাসগুলো নিয়ে কথা বলো, তাদের কাছে এই ক্লাসগুলো পৌঁছে দাও। আমরা চাই যত দুর্যোগই আসুক, কোনো শিক্ষার্থী যেন শিক্ষা থেকে পিছিয়ে না যায় বা শিক্ষার মধ্যে কোনো প্রকার ব্যাঘাত না ঘটে। তো তোমরা যারা ইতিমধ্যে ক্লাসে জয়েন করেছ, আমি অনুরোধ করব সবাইকে সবার সেকশন এবং রোল নাম্বারটা কমেন্ট করার জন্য অনুরোধ করব। তাহলে আমরা বুঝতে পারবো যে কারা এই ক্লাসগুলোতে জয়েন করছে। তো সবাই কমেন্টে তোমাদের সেকশনের নাম, আমাদের সেকশন হচ্ছে 4টা, ছেলেদের সেকশন হচ্ছে D1A এবং D2A, মেয়েদের হচ্ছে C1A ও C2A। যে সেকশনের, সেই সেকশনের প্রথমে সেকশনের নাম এবং পরে রোল নাম্বার, কিছুই দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট সেকশনের নাম এবং
রোল নাম্বারটা কমেন্ট করবে এবং ক্লাসগুলো অনুরোধ করবো তোমরা ক্লাসগুলো শেয়ার করবে, যাতে তোমার ফ্রেন্ড লিস্টে যে ফ্রেন্ডগুলো আছে তারাও যেন এই ক্লাসটাতে জয়েন করতে পারে। তো আজকে আমরা কথা বলবো উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন প্রথম পত্রের পঞ্চম অধ্যায় উৎপাদন ব্যবস্থাপনা এই চ্যাপ্টারটি হতে। এই চ্যাপ্টারটি হতে অলরেডি দুটো ক্লাস নেওয়া হয়েছে, আজকে চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। প্রথম ক্লাসটি আমি নিয়েছিলাম এই চ্যাপ্টারের উৎপাদন ব্যবস্থাপনা, পণ্য, দ্রব্য, সেবা, অভিজ্ঞতা, উৎপাদনশীলতা, মান নিয়ন্ত্রণ এবং সিস্টেম নিয়ে। দ্বিতীয় ক্লাসটি নিয়ে আমি গত বুধবার বেলা 10:30টায়, ক্লাসটি এখনও অনলাইনে রয়েছে। প্রথম ক্লাসটি নিয়ে আমি মঙ্গলবার 9:30টায়, বুধবার 10:30টায়, দুটো ক্লাসই অনলাইনে রয়েছে। দ্বিতীয় ক্লাসটি হচ্ছে সেবা এবং সেবার বৈশিষ্ট্য নিয়ে। আমি তোমাদেরকে বারবার বলেছিলাম, কারো যদি কোনো একটি সেন্টেন্স বা কোনো একটি সংজ্ঞা বা কোনো একটা টপিকস বুঝতে সমস্যা হয়, তোমরা অবশ্যই কমেন্ট করবে এবং ইনবক্স করেও জানাতে পারো বা ওভার ফোনেও জানাতে পারো। আমি এই ক্লাসগুলো পরবর্তী ক্লাসগুলোতে সেই টপিকসগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো সেই ধরনের কোনো কিছু আমি দেখতে পাইনি, তো আমি ধরে নিলাম যে তোমরা ক্লাসগুলো ভালোভাবে বুঝতে পেরেছ। তো আজকে আমরা এই চ্যাপ্টারের তৃতীয় ক্লাস, এই ক্লাসে আমরা আলোচনা করব কাস্টমাইজেশন এবং এর গুরুত্ব নিয়ে। তো কাস্টমাইজেশন এটা ইংরেজি শব্দ, এর বাংলা হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতা। তো পরীক্ষায় কখনো কাস্টমাইজেশন কাকে বলেন বা কখনো ক্রেতা কেন্দ্রিকতা কাকে বলেন, দুটো শব্দই ব্যবহার করা হয়, ইংরেজিটাও ব্যবহার করা হয়, বাংলাটাও ব্যবহার করা হয়, এই জন্য আমি দুটো শব্দ এখানে ইউজ করলাম। তো প্রথমে আমরা জেনে নেই কাস্টমাইজেশন বা ক্রেতা কেন্দ্রিকতা কাকে বলে। এখানে কাস্টমাইজেশনের বাংলা হচ্ছে ক্রেতা কেন্দ্রিকতা। আমরা যদি শব্দটার দিকে লক্ষ্য করি তাহলে একটা জিনিস খেয়াল করতে পাই, যেখানে প্রথমেই কথা বলা হয়েছে ক্রেতাকে নিয়ে, পরে কথা বলা হয়েছে কেন্দ্রিকতা। তার মানে এই শব্দটা যদি আমরা একটু ভেঙে বিশ্লেষণ করি তাহলে দেখতে পারবো যে ক্রেতা কোনো একটা কিছুর কেন্দ্রতে অবস্থান করতেছে। সেই কেন্দ্রটা কি আসলে? সেই কেন্দ্রটা হচ্ছে এমন, কাস্টমাইজেশনের সংজ্ঞায় বলা হয়েছে যে ক্রেতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বা ক্রেতার মতো করে বা ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য বা দ্রব্য উৎপাদন করাকে কাস্টমাইজেশন বলা হয়। মানে ক্রেতা যেভাবে চাবে আমি তাকে ঠিক সেভাবেই আমার প্রোডাক্টটা প্রোভাইড করব, এটাকে বলা হয় কাস্টমাইজেশন। মানে ক্রেতার চাহিদা অনুযায়ী ক্রেতা যেভাবে চাইবে সেভাবে আমি তাকে প্রোডাক্টটা পৌঁছে দিব, এটাকে বলা হয় কাস্টমাইজেশন। তো বিষয়টা খুবই ইম্পর্ট্যান্ট এই চ্যাপ্টারে। এই বরাবরই কোয়েশ্চেন আসে, মোটামুটি সবসময় কোয়েশ্চেন থাকে, টার্ম টেস্টগুলো তো থাকে, টেস্ট প্রি টেস্টও থাকে, তারপরে বোর্ড এক্সামও থাকে, অবজেক্টিভও থাকে। খুব গুরুত্বপূর্ণ টপিকস, আশা করি সবাই শুরু থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে ক্লাসটি অবজার্ভ করবে। তো কাস্টমাইজেশনের সংজ্ঞাটি তো আমি বললাম যে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা। আমি ব্যাপারটা একটু ভেঙে বলি বা একটু উদাহরণ দিয়ে তোমাদেরকে বুঝিয়ে বলি, তাহলে তোমরা বুঝবে। খুবই সহজ একটা জিনিস, মানে ক্রেতার চাহিদা অনুযায়ী পণ্য তৈরি করা ব্যাপারটা আসলে কি বোঝায়। আচ্ছা, মনে করো কোনো একটা পরিবার তারা তাদের ফার্নিচার ক্রয় করতে গেল। ফার্নিচার ক্রয় করতে গিয়ে তাদের একটা ডাইনিং টেবিল প্রয়োজন, যেটাতে বসে আমরা খাবার খাই। তো ডাইনিং টেবিল, তাদের একটা সুন্দর একটা ডাইনিং টেবিল পছন্দ হয়েছে, সে ডাইনিং টেবিলটা তারা ক্রয় করবে। কিন্তু তারা দেখলো যে ডাইনিং টেবিলটা সব কিছুই ঠিক আছে, এর যে কাঁচামাল কাঠ, যে কাঠ দিয়ে এটা তৈরি করেছে সে কাঠটাও মানসম্মত, ডাইনিং টেবিলটার বাহ্যিক যে ডিজাইন সেটাও খুবই সুন্দর, কিন্তু ডাইনিং টেবিলটা তাদের জন্য একটু বড় হয়ে যাচ্ছে। কীরকম বড় হয়ে যাচ্ছে? তারা চাচ্ছে একটি ডাইনিং টেবিল 2.5 ফিট এবং 4 ফিটের মধ্যে, প্রস্থ 2.5 ফিট, লম্বায় 4 ফিট। কিন্তু এই ডাইনিং টেবিলটি আছে লম্বায় 5 ফিট, প্রস্থে 3 ফিট। যেটা তাদের যে বাসস্থান রয়েছে সেখানে যদি ডাইনিং টেবিলটা রাখা হয় তাহলে তাদের চলাচলে অসুবিধা হবে। কিন্তু ডাইনিং টেবিলটা সব কিছু তাদের পছন্দ হয়েছে, এর ডিজাইন, এর কাঁচামাল, এর বাহ্যিক সৌন্দর্য সব কিছু পছন্দ হয়েছে। তো সেক্ষেত্রে তারা কি করলো? তারা সেই বিক্রেতাকে বলল যে আমাদের এই ডাইনিং টেবিলটাই পছন্দ হয়েছে, কিন্তু আপনি এটাকে প্রস্থ 4.5 থেকে 4-এ নামিয়ে নিয়ে আসবেন, এবং দৈর্ঘ্য 4.5 থেকে 4-এ নিয়ে আসবেন এবং প্রস্থ 3 থেকে 2.5-এ নিয়ে আসবেন। ডাইনিং টেবিলটা
হুবহু যেভাবে আছে সেভাবেই তৈরি করে দিবেন। তো বিক্রেতা তাকে কিছুদিন সময় নিয়ে সেভাবেই তাকে ডাইনিং টেবিলটা প্রোভাইড করলো। এটাকেই বলা হয় কাস্টমাইজেশন, মানে ক্রেতা যেভাবে চাচ্ছে সেভাবেই তাকে পণ্যটা প্রোভাইড করা। এরপরে আমরা সবাই কাস্টমাইজ করে থাকি, বা আমরা সবাই কাস্টমাইজেশনের সাথে ওতপ্রোতভাবে জড়িত। আমরা যখন শার্ট প্যান্ট যখন বানাতে যাই টেইলারের কাছে, তো টেইলার আমাদের একটা মাপ নেয় না, আমার শার্টটা লম্বায় কতটুকু হবে, আমার শার্টের যে হাতাগুলো সেটা কতটুকু লম্বা হবে, এটা কি হাফ শার্ট হবে না ফুল শার্ট হবে, কলারের ডিজাইনটা কি হবে, আমার শার্টটা কতটুকু লুজ থাকবে বা কতটুকু টাইট থাকবে, সব কিছু মেজারমেন্ট দিয়ে তারপর কিন্তু সে তৈরি করে দেয়। তার মানে কি, সে আমার মতো করে আমার শার্টটা তৈরি করে দিয়েছে, এজন্য আমার শার্টটা আমার গায়ে সুন্দরভাবে ফিটিং হয়। ঠিক প্যান্টের ক্ষেত্রে তদ্রূপ, এটাকে বলা হচ্ছে কাস্টমাইজেশন, মানে ক্রেতা যেভাবে চাচ্ছে সেভাবে তাকে তার প্রোডাক্ট বা পণ্যটা প্রোভাইড করা। আমরা যখন মোবাইল ক্রয় করি, তোমরা সবাই মোবাইল ব্যবহার করো বা ক্লাসটি দেখছো এখন মোবাইলের মাধ্যমে, এই জন্য মোবাইলের উদাহরণটা দিচ্ছি। মোবাইল যখন আমরা ক্রয় করি তখন খেয়াল করবে, ক্রয় করার পর আমরা মোবাইলের ব্রাইটনেসটা অ্যাডজাস্ট করে নিই। তারপরে কি করি, আমরা মোবাইলের রিংটোনটা চেঞ্জ করি। আমি আমার পছন্দের একটা রিংটোন দিই, ওরা তোদের একটা রিংটোন দিয়ে দিয়েছে, আমি আমার পছন্দের একটা রিংটোন দিই। মোবাইলের থিম চেঞ্জ করি, আইকন চেঞ্জ করি, এই সবগুলো করায়। তার মানে কি, মোবাইলটা ছিল একরকম, আগে ফোন আসলে এক ধরনের টোন বাজত, ব্রাইটনেসটা আগে ছিল একরকম, আগে ছিল জেনারেল মুড, আমি করে নিলাম ডার্ক মুড। তার মানে কি, আমি আমার মতো করে এটাকে করে নিলাম, সেটিংসে গিয়ে আমার মতো করে নিলাম। এটাকে বলা হয় কাস্টমাইজেশন বা কাস্টমাইজ করে নেওয়া, মানে ফোনটা আমি আমার মতো করে কাস্টমাইজ করে নিলাম। তো আশা করি সবাই বুঝতে পেরেছ। আমি আরও যদি এটাকে আরেকটু যদি ভেঙে বলি, তাহলে দেখবে আমরা যখন বিল্ডিং তৈরি করি বা কেউ যখন দালান তৈরি করে, একটা 2.5 কাঠা বা 3 কাঠার উপরে একটা বিল্ডিং তৈরি করবে, তো 2.5 কাঠা বা 3 কাঠার দেখা যায় পাশাপাশি অনেকগুলো ফ্লট আছে। সবগুলো ফ্লটই মনে করো যে, ধর আমাদের বেশি দূরে যেতে হবে না এটার জন্য, আমাদের যে ন্যাশনাল কলেজের পাশেই যে রয়েছে ডিআইটি প্রজেক্ট, রাস্তার উপরে ডিআইটি প্রজেক্টের যারা জানো তারা তো জানোই, যারা জানো না তাদের জন্য বলছি, ডিআইটি প্রজেক্টের প্রত্যেকটি ফ্লটই 2.5 কাঠা করে। তার মানে কি, প্রত্যেকটি ফ্লটেই মেজারমেন্ট সমান, দৈর্ঘ্য প্রস্থ সমান, কিন্তু সবগুলো বাসা কি একই রকম? একই রকম কিন্তু না, এক একটি এক এক রকম। কোনোটার মধ্যে বেডরুম 2টো, কোনোটার মধ্যে বেডরুম 3টা, কোনোটার মধ্যে ওয়াশরুম 2টো, কোনোটার মধ্যে 1টা, কোনোটার মধ্যে 3টা। তার মানে হচ্ছে যেই পরিবারের চাহিদা যেমন বা যার পছন্দ যেমন, সে সেভাবে ফ্ল্যাটটি তৈরি করে নিয়েছে। কোনো একটি পরিবারে ছোট বাচ্চা রয়েছে, কিন্তু তাদের পরিবারের সংখ্যা বাচ্চা সহ মাত্র তারা 3 জন, বাবা মা আর ছোট একটা বাচ্চা। তো তারা চিন্তা করলো আমাদের তো এতগুলো বেডরুমের প্রয়োজন নাই, আমাদের একটি বেডরুম হলেই হয়। আমাদের বাচ্চাটা যেহেতু বড় হচ্ছে, যেহেতু ঢাকা শহরে খেলার মাঠের পর্যাপ্ত ব্যবস্থা নাই, তাহলে আমরা ওর ঘরেই একটু খেলার ব্যবস্থা করি। আমরা যে ড্রয়িং রুমটা আছে সেটা আমরা একটু বড় করে করি, আমরা একটা লিভিং রুম কমিয়ে দেই, একটা ড্রয়িং রুমের জায়গাটাকে দ্বিগুণ করে ফেলে। এটা হচ্ছে তাদের চিন্তা। কারণ কি, তাদের একটা ছোট বেবি রয়েছে যার মানসিক বিকাশের জন্য বা তার সুন্দরভাবে চলাচল করার জন্য, খেলাধুলা করার জন্য তারা কি করলো, সেই 2.5 কাঠার একটা ফ্লটে কি করলো, বেডরুম সবাই দেয় 2টো 3টে, সে দিল একটা। ড্রয়িং রুমটা উনি অনেক বড় করে করলেন, যাতে তার যে বাচ্চাটা আছে সে যাতে ভালোভাবে সেটাতে মুভ করতে পারে। অন্য আরেকটি ফ্যামিলি, ওই একই ডিআইটি প্রজেক্টে 2.5 কাঠারই একটা জমি, তাদের দেখা গেল যে তাদের বাচ্চারা অনেক বড় হয়ে গিয়েছে, তারা অলরেডি কেউ অনার্স লেভেলে পড়ছে, কেউ ইন্টারমিডিয়েট লেভেলে পড়ছে। তারা চিন্তা করছে যে ড্রয়িং রুমটা মানানসই হলেই হয়, আমাদের প্রত্যেকের জন্য সেপারেট রুম প্রয়োজন। তো আমরা কি করব সেখানে, তাদের চিন্তা ভাবনা হচ্ছে আমরা রুমের সংখ্যা বাড়াবো, ড্রয়িং রুমটা মোটামুটি একটা ড্রয়িং রুম হলে হবে, কারণ তারা সবাই অ্যাডাল্ট, তাদের সবার জন্য সেপারেট রুম প্রয়োজন। তো আগের ফ্যামিলিটা কি করলো, একটি লিভিং রুম দিল, একটা ডাইনিং রুম, আর বাকি সব জায়গা ড্রয়িং রুমের জন্য। এই ফ্যামিলি কি করলো, এই ফ্যামিলি করলো যে 2টো বেডরুম দিল, ড্রয়িং রুমটা একটা মানানসই এবং ডাইনিং রুমটা মানানসই, যতটুকু জায়গা না হলেই নয় সেই জায়গার মধ্যে তৈরি করলো। তার মানে কি, সে তার মতো করে তৈরি করে নিচ্ছে। জায়গা কিন্তু একটাই, 2টো জায়গায় 2.5 কাঠার ফ্লট, কিন্তু এক একজনের মতো করে চিন্তা করছে
এক একজনের মতো করে দালানটা তৈরি করছে। যে আর্কিটেকচার আছে সে চাহিদা অনুযায়ী কী করছে, ডিজাইন করে দিচ্ছে। তার ফলে আমি আমার চাহিদা অনুযায়ী কী পাচ্ছি, পণ্য বা দ্রব্যটা পাচ্ছি। আমরা সম্প্রতি আমাদের এই নতুন ক্যাম্পাসে আসি। নতুন ক্যাম্পাসে আসার আগে অনেক স্টুডেন্ট তোমরা আসো যারা এখানে যখন কাজ চলতেছিল তখন তোমরা আসছিলে এবং দেখছিলে যে এখানে কীভাবে কাজ হচ্ছে। তোমরা কিন্তু দেখেছো আমাদের 3rd ফ্লোর, 4th ফ্লোর, 5th ফ্লোর, পুরো ফ্লোরটাই ছিল খালি, একদম কোনো ব্যারিয়ার ছিল না, কোনো দেয়াল ছিল না, পুরো ফ্লোরটাই খালি। পরবর্তীতে আমরা কি করলাম, আমাদের মতো করে ক্লাসরুমগুলো তৈরি করে নিলাম, মাঝে একটা করিডোর দিলাম, দুপাশে ক্লাসরুমগুলো করে নিলাম। তাহলে আমরা আমাদের মতো করে এই 3টা ফ্লোরকে কি করে নিয়েছি, কাস্টমাইজ করে নিয়েছি। তার মানে কি, আমাদের চাহিদা অনুযায়ী এটাকে তৈরি করে নিয়েছি। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরও যদি কারো বুঝতে সমস্যা হয়, ক্লাসটি অনলাইনে থাকবে, আবার একটু প্রথম থেকে দেখবে, আশা করি বুঝতে পারবা। তারপরও যদি বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট করবে, ইনবক্স করবে, আমি আবারও বুঝিয়ে বলার চেষ্টা করব। তো আবারও বলছি, যারা ক্লাসে জয়েন করেছ বা জয়েন করবে তারা অবশ্যই তোমার সেকশন এবং রোল নাম্বারটা দিয়ে কমেন্ট করবে, যাতে আমরা বুঝতে পারি কি পরিমাণ স্টুডেন্ট বা কি পরিমাণ শিক্ষার্থী এই ক্লাসগুলো অবজার্ভ করছে, কতটুক শিক্ষার্থী বা কি পরিমাণ স্টুডেন্টের কাছে আমরা ক্লাসগুলো পৌঁছে দিতে পারছি। আচ্ছা, এবার আসি আমরা কাস্টমাইজেশনের গুরুত্ব বা ক্রেতা কেন্দ্রিকতার গুরুত্ব নিয়ে। আমি ধরে নিলাম যে তোমরা কাস্টমাইজেশনটা ভালোভাবে বুঝতে পেরেছ। এবার আসি আমরা এটার গুরুত্ব নিয়ে। তো আমরা যা আলোচনা করলাম এর মধ্যে অনেকটা স্পষ্ট হয়ে গেছে আসলে কাস্টমাইজেশন আমাদের জন্য কতটা প্রয়োজন। কাস্টমাইজেশন যদি না থাকতো আমরা অনেক কিছুই ব্যবহার করতে পারতাম না, বা অনেক কিছু আমাদের মতো করে ব্যবহার করতে পারতাম না। কাস্টমাইজেশন আমার মতো করে আমার চাহিদা অনুযায়ী আমার পণ্যটা আমার কাছে পৌঁছে দেয়। আচ্ছা, এখন আসি কাস্টমাইজেশনের গুরুত্ব। প্রথমটি রয়েছে ক্রেতা সন্তুষ্টি অর্জন। কাস্টমাইজেশনের প্রধান লক্ষ্য উদ্দেশ্যই থাকে ক্রেতাকে সন্তুষ্ট করা। কারণ ক্রেতার সন্তুষ্টির দিকে যদি তাদের খেয়াল না থাকতো, তারা তাদের মতো করে প্রোডাক্ট তৈরি করতো, তাদের চিন্তা থাকতো এটাই, আমরা আমাদের মতো করে প্রোডাক্ট তৈরি করেছে, যার ভাল লাগে সে নিবে, যার ভাল লাগে সে নিবে না। কিন্তু এই অবস্থা থেকে কিন্তু অনেক প্রতিষ্ঠানই বের হয়, যেমন ফার্নিচার কোম্পানি, তারা কিন্তু কখনোই এরকম চিন্তাধারার মধ্যে থাকে না। তারা বলে যে আপনি ডিজাইনটা চুজ করেন, পরে মেজারমেন্ট দিবেন, আমি ওর জন্য আপনাকে বানিয়ে দিব, তৈরি করে দিব, আমাকে একটু সময় দিবেন। তো এর ফলে কি হচ্ছে, আসলে ক্রেতা তার পূর্ণ সন্তুষ্ট নিয়ে পণ্যটি ভোগ করতে পারতেছে। তো কাস্টমাইজেশনের ফলে কি হচ্ছে, ক্রেতার সন্তুষ্টি অর্জন হচ্ছে। তারপরে দ্বিতীয় যে পয়েন্টটি আছে, মানসম্মত পণ্য উৎপাদন। আচ্ছা, তো মানসম্মত পণ্য উৎপাদন হচ্ছে, আগে মানটা কি সেটা একটু বুঝিয়ে বলি। মান নিয়ে আমাদের একটা চ্যাপ্টারই আছে, সেখানে আমরা ডিটেলস আলোচনা করবো। জাস্ট সংক্ষেপে একটু বলি মানটা কি। মান হচ্ছে পণ্যের গুণাগুণ বা বৈশিষ্ট্য যা পাওয়ার জন্য ক্রেতা পণ্যটি ক্রয় করে। মান বলতে কি বুঝলাম, যে পণ্যের গুণাগুণ বা বৈশিষ্ট্য যা পাওয়ার জন্য ক্রেতা পণ্যটি ক্রয় করে। আমার কাছে যেটা মানসম্মত পণ্য, সেটা অন্য আরেকজনের কাছে মানসম্মত পণ্য নাও হইতে পারে। কারণ আমি যে গুণাগুণগুলো এই পণ্য থেকে প্রত্যাশা করেছি, আমি তার পুরোটাই পেয়েছি, এই জন্য পণ্যটা আমার কাছে মানসম্মত। কিন্তু অন্য আরেকজন এই পণ্যটি থেকে যে গুণাগুণ বা বৈশিষ্ট্য প্রত্যাশা করেছে, তার পুরোটা সে পায়নি, এই জন্য তার কাছে এটা পুরোপুরি মানসম্মত না। তা আমার কাছে একটা পণ্য কখন মানসম্মত হবে, যখন পণ্যটি ঠিক আমার চাহিদা মতো আমি পাবো। তো সেই কাস্টমাইজেশনের কথাই আসলো। কাস্টমাইজেশন আমাকে কি করছে, আমার চাহিদা অনুযায়ী, আমার পছন্দ অনুযায়ী, আমি যেভাবে চাচ্ছি সেভাবেই পণ্যটা আমাকে কি করছে, প্রোভাইড করছে। তাহলে এর ফলে কি হচ্ছে, যে আমি মানসম্মত পণ্য প্রাপ্তির নিশ্চয়তা পাচ্ছি। তো কাস্টমাইজেশন আমাদেরকে কি করছে, মানসম্মত পণ্য প্রদান করছে। তারপর হচ্ছে চাহিদার সমন্বয় বা চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন। কাস্টমাইজেশন যদি না থাকতো, আমরা আমাদের চাহিদা অনুযায়ী পণ্য পেতাম না। ওই যে প্রথমে একটা উদাহরণ দিলাম, আমার টেবিলটা লাগবে লম্বায় 3.5 ফিট আর প্রস্থে 2.5 ফিট, কিন্তু দোকানে আছে 4 ফিট আর 3 ফিট। তো দোকানদার কি করলো, আমাকে সেই মেজারমেন্ট অনুযায়ী একই ডিজাইনে আমাকে পণ্যটা তৈরি করে দিল। এর ফলে কি হলো, আমার চাহিদাটাকে সে সমন্বয় করে নিল, অ্যাডজাস্ট করে নিল, এবং আমি চাহিদা অনুযায়ী পণ্য পেলাম। সে আমার চাহিদা মতো পণ্যটিকে উৎপাদন করলো। তার মানে পণ্যের কাস্টমাইজেশনের সংজ্ঞাটার মধ্যে বলা আছে যে চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন করাকে
কাস্টমাইজেশন বলে। তা কাস্টমাইজেশন প্রধান লক্ষ্য থাকে কি, ক্রেতার চাহিদা অনুযায়ী ক্রেতাকে পণ্যটি সরবরাহ করা। তো কাস্টমাইজেশনের ফলে কি হচ্ছে, চাহিদা অনুযায়ী পণ্য উৎপাদন হচ্ছে। এরকে যে উৎপাদক সেও উপকৃত হচ্ছে, যে ক্রেতা বা ভোক্তা সেও উপকৃত হচ্ছে। কারণ উৎপাদক নিশ্চিত হতে পারে যে এইভাবে পণ্যটি যদি আমি ক্রয় করি, এই মেজারমেন্টে যদি পণ্যটি আমি ক্রয় করি, সেই পণ্যটি বাজারে ক্রেতা ক্রয় করবে এবং ক্রেতাও সন্তুষ্ট, সে তার পছন্দ মতো তার চাহিদা মতো পণ্যটি পেল। এরপরে যেটা আসে যে ব্যয় হ্রাস। কাস্টমাইজেশনের ফলে ব্যয় হ্রাস হয় কীভাবে? ব্যয় হ্রাস হয় এভাবে যে আমার অত বড় দরকার ছিল না বা অত দৈর্ঘ্য বা প্রস্থ এই মেজারমেন্টের প্রোডাক্ট আমার দরকার ছিল না, আমার আরেকটু ছোট হলেই চলতো। সেই ক্ষেত্রে যেটা হয়, উৎপাদক তাকে তার চাহিদা অনুযায়ী পণ্যটা তৈরি করে দিচ্ছে। এর ফলে কি হচ্ছে, তার যে চাহিদা সে অনুযায়ী পণ্যটা পাওয়ার ফলে তার দ্বিতীয় অন্য আরেকটি প্রোডাক্ট ক্রয় করতে হচ্ছে না, একটি প্রোডাক্ট থেকে সে সুবিধাটি পাচ্ছে। এর ফলে তার পণ্যের পিছনে তার যে ব্যয় হওয়ার কথা, সে ব্যয়টা কিছুটা হলেও হ্রাস পায়। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আসে যে বিক্রয় ও মুনাফা বৃদ্ধি। আমরা একটি প্রোডাক্ট কখন ক্রয় করব? যখন প্রোডাক্টটা আমাদের পছন্দ হবে, প্রোডাক্টটা আমি আমার চাহিদা অনুযায়ী হবে, তখনই তো আমি পণ্যটা ক্রয় করব। তো কাস্টমাইজেশন আমাকে কি করে, আমার পছন্দ মতো পণ্য আমাকে প্রোভাইড করে। তো পছন্দ মতো পণ্য যখন আমাকে প্রোভাইড করে, তখন আমি পণ্যটা কি করি, ক্রয় করি। বিক্রেতা কি করে, পণ্যটি বিক্রয় করে। বিক্রেতা যত কাস্টমারের চাহিদা মতো পণ্য উৎপাদন করতে পারবে, ততই তার প্রোডাক্ট এর বিক্রি বেড়ে যাবে। বিক্রয় বেড়ে যাওয়ার সাথে সাথে মুনাফাও বৃদ্ধি পাবে। আমি জাস্ট ছোট একটা উদাহরণ দিই। একটা সময় কোকাকোলা, স্প্রাইট এগুলো একটা সময় 1 লিটারের বোতলে পাওয়া যেত, এর ছোট বোতলে ছিল না। এরপরে দেখলো যে ছোট বোতলের চাহিদা আছে, তখন কী করলো, তারা 1/2 লিটার উৎপাদন করলো এবং এই 1/2 লিটার এবং 1 লিটার, 2 লিটার, এই 1.5 লিটার এই প্যাকগুলো অনেক দিন ধরে চলেছে। কিন্তু কোম্পানি গবেষণা করে দেখলো, আমরা যদি আরও ছোট 250 মিলিলিটারও যদি প্যাক করতে পারি, সেটা আরও ভালোভাবে চলবে। এখন আমরা 250 মিলিলিটার কোক, স্প্রাইট, 7 আপ এই বোতলগুলো পাই 15, 18 বা 20 টাকার মধ্যে। এই প্রোডাক্টগুলো আমরা ক্রয় করতে পারতেছি। মানে আমরা জাস্ট কোথাও যাচ্ছি, তৃষ্ণা লাগলো, পানিটা কিনে নিলাম, খেয়ে নিলাম। কিন্তু আগে কিন্তু 1 লিটার বা 1/2 লিটারের নিচে কেনা যেত না। আর এই পানীয়গুলো বেশিক্ষণ রেখে দিলেও ভালোভাবে পরবর্তীতে পূর্ণাঙ্গ স্বাদ বা টেস্টটা পাওয়া যেত না। এই জন্য অনেকে ওটা ক্রয় করতো না। কিন্তু যখনই 250 মিলিলিটারের প্যাকগুলো আসলো, সবাই আমরা যখনই আমাদের এটা চাহিদা অনুভব করছি, তখনই আমরা এটা ক্রয় করছি। এর ফলে কি হচ্ছে, কোম্পানির কি হচ্ছে, কোম্পানির বিক্রয় কিন্তু বাড়ছে। তো কোম্পানির বিক্রয় যত বাড়বে, মুনাফা তত বাড়বে। এটা তো আর বুঝিয়ে বলার অপেক্ষা রাখে না, এটা আমরা সবাই ভালোভাবে বুঝি। তো কাস্টমাইজেশনের ফলে কি হচ্ছে, পণ্যের বিক্রয় বৃদ্ধি পাচ্ছে এবং কোম্পানিগুলো আগের চেয়ে অধিক পরিমাণ মুনাফা অর্জন করছে। আশা করি সবাই বুঝতে পেরেছ। এরপরে আমরা আসি জীবনযাত্রার মান উন্নয়ন। এই একটি পয়েন্ট যে কোথাও মোটামুটি সব কিছুর মধ্যেই আমরা এই পয়েন্টটি পাই, জীবনযাত্রা মান উন্নয়ন। এই শব্দটি আমরা বারংবার শুনি এবং এটা বারবার আমাদের সামনে আসে। আমি জীবনযাত্রার মান উন্নয়ন বলতে আসলে কি বোঝায় সেটা একটু আগে বুঝিয়ে বলি। জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে আমি আগের চাইতে বেটার লাইফ লিড করছি। আমি গত বছর যেভাবে ছিলাম তার চাইতে এবছর আরেকটু ভালো আছি। আমি গত বছর পোশাকের পিছনে আমি যেই টাকা ব্যয় করেছি, এখন আমি তার চাইতে আরেকটু বেশি ব্যয় করার মতো সামর্থ্য আমার রয়েছে। খাবারের পিছনে আমি যেই টাকা ব্যয় করেছি, তার চাইতে আরেকটু ভালো খাবার এখন গ্রহণ করতে পারতেছি। এটার নামই হচ্ছে জীবনযাত্রার মান উন্নয়ন। আগে আমি একটা 1200 স্কোয়ার ফিটের বাসায় থাকতাম, এখন আমি একটা 1400 স্কোয়ার ফিটের বাসায় আছি। এটাকেই বলা হয় জীবনযাত্রার মান উন্নয়ন। মানে আমি আগের চেয়ে ভালো আছি। আগে আমার যেভাবে ছিলাম তার চাইতে এখন আমি একটু উন্নত জীবনযাপন করছি। এটাকেই বলা হয় জীবনযাত্রার মান উন্নয়ন। আমরা সবাই এই যাত্রার দিকে অগ্রসর হচ্ছিলাম, কিন্তু বৈশ্বিক বিপর্যয় কোভিড-19 বা করোনার কারণে আমাদের সবার, মোটামুটি সবার, গভর্নমেন্ট চাকরিজীবী
ছাড়া মোটামুটি সবার জীবনযাত্রার মানের অবনতি হয়েছে, উন্নয়নটা বাধাগ্রস্ত হয়েছে। আমরা সবাই এখন কম বেশি সবাই আগে যেভাবে আমাদের লাইফটা লিড করছি তার চাইতে এখন একটু সীমিত আকারে, একটু খরচ কমিয়ে আমাদের লাইফটা লিড করতে হচ্ছে। যে পরিবারগুলো আগে 1500 স্কোয়ার ফিটের বাসায় ছিল, সে পরিবারগুলো এখন 1200 স্কোয়ার ফিটের বাসা খুঁজছে। যে পরিবারগুলো 1200 স্কোয়ার ফিটের বাসায় ছিল তারা 800 স্কোয়ার ফিটের বাসায় খুঁজছে। যাদের অবস্থা আরও খারাপ তারা শহর ছেড়ে চলে গেছে। এটা হচ্ছে জীবনযাত্রার মানের অবনতি। তো আমরা জীবনযাত্রার মান উন্নয়ন এবং অবনতি দুটোই বুঝতে পেরেছি। জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে আমি আগের চেয়ে বেটার লাইফ লিড করছি, আমি আগে যেভাবে ছিলাম তার চেয়ে এখন আরেকটু ভালো আছি, এটাকে বলা হয় জীবনযাত্রার মান উন্নয়ন। তো কাস্টমাইজেশন কিভাবে জীবনযাত্রার মান উন্নয়নে ভূমিকা রাখে সেটা একটু আলোচনা করি। আমি যেভাবে প্রোডাক্ট পাওয়ার কথা সেভাবেই যদি আমি প্রোডাক্ট পাই তাহলে আগের চেয়ে আমি ভালোভাবে থাকতে পারবো, এটাই স্বাভাবিক। আমার প্রয়োজন ছিল যতটুক ঠিক ততটুকু আমি পাচ্ছি, যেভাবে প্রয়োজন ছিল ঠিক সেভাবেই আমি পাচ্ছি। এটা আমাকে কে ইনশিওর করলো? কাস্টমাইজেশন। তো এর ফলে কি হলো, আমি আগে যেভাবে চলাচল করছি বা জীবন থেকে আমি আগে যতটা আমি স্বাচ্ছন্দ্য বোধ করতাম এখন তার চেয়ে আরও বেশি স্বাচ্ছন্দ্য বোধ করছি। তাহলে এটাকে বলা হচ্ছে যে জীবনযাত্রার মান উন্নয়ন। তার মানে আমি আগে যেভাবে ছিলাম তার চেয়ে এখন আরেকটু ভালো আছে। এই ভালো থাকার ক্ষেত্রে আমাকে সহায়তা করেছে কে? কাস্টমাইজেশন। কিভাবে সহায়তা করেছে? আমার চাহিদা অনুযায়ী আমাকে পণ্য বা সেবা প্রোভাইড করছে। এর ফলে আমার জীবনযাত্রা আগের চাইতে আরেকটু ইজিয়ার হয়েছে। তাহলে এটাকে বলা হয় কি? জীবনযাত্রা মান উন্নয়ন। আশা করি আমরা সবাই বুঝতে পেরেছি। তো কাস্টমাইজেশন এবং কাস্টমাইজেশনের গুরুত্ব, এটার আলোচনা এখানেই সমাপ্তি। আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। কাস্টমাইজেশন নিয়ে কারো কোনো সমস্যা থাকবে না ইনশাল্লাহ ক্লাসটি করার পরে। এরপরেও তোমাদের কাছে একটি অনুরোধ রইল, সেটা হচ্ছে বইয়ের মধ্যে এই কাস্টমাইজেশন নিয়ে লেখক আরও সুন্দরভাবে আলোচনা করেছেন। তোমাদের যে পাঠ্য বই আছে সেখানে একটু রিডিং পড়বে, অন্তত 2-3 বার রিডিং পড়বে, আর আমার ক্লাসটি পাশে রাখবে। দুটো একসাথে যখন তুমি অবজার্ভ করবে তখন দেখবে যে এটাতে তুমি নিজে থেকেই অন্তত এতটাই ভালোভাবে বুঝতে পারবে যে আরেকজনকে অন্তত বুঝিয়ে বলতে পারবে। তো তুমি একটা পড়া কখন আমরা বলতে পারি যে আমি এই পড়াটা প্রপারলি শিখতে পারছি বা পড়াটা আমি পুরোপুরি বুঝতে পারছি? যখন দেখবে যে এই শিক্ষাটি বা এই লার্নিং আউটকাম বা শিখন ফলটি তুমি এতটাই ভালোভাবে বুঝতে পেরেছ যে তুমি তোমার সহপাঠীকে বুঝিয়ে বলতে পারবে বা তাকে এটা সম্পর্কে বলতে পারবে বা তাকে তুমি এই জিনিসটা সম্পর্কে জানাতে পারবে, তখনই তুমি মনে করবে যে তুমি এই জিনিসটি একদম প্রপারলি বুঝতে পেরেছ। আর যখন দেখবে যে না তুমি নিজে পারতেছো বাট কাউকে বোঝাতে পারবে না, তুমি ধরে নিবা যে এই প্রক্রিয়াটি বা এই টপিক্সটি তুমি অতটা ভালোভাবে বোঝো না। এটা কিছুদিন যদি তোমার চর্চা না থাকে তুমি ভুলে যাবে। তাহলে আমি একটি পড়া একদম পূর্ণাঙ্গ সঠিকভাবে পারি, বুঝতে পেরেছি, সেটা আমি কখন বলতে পারবো? যখন দেখব যে এটা আমি অন্য আরেকজনকে শেখাতে পারবো, তখনই আমি বুঝতে পারবো যে পুরো বিষয়টি আমি ভালোভাবে বুঝতে পেরেছি। তো আশা করি আজকের ক্লাসটিতে কারো কোনো প্রবলেম হবে না। এরপরও যদি কারো কোনো প্রবলেম থাকে ক্লাসটি অনলাইনে রয়েছে, তোমরা রিওয়াইন্ড করে দেখতে পারবে। রিওয়াইন্ড করে দেখলে যেটা হয়, একটি কথা প্রথমবার না বুঝলেও কয়েকবার শোনার পরে সেটা বোঝা যায়। তারপরেও যদি কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে তোমরা অবশ্যই কমেন্ট করবে বা ইনবক্স করবে। আমি আগামীকাল 10:30টায় এই পেজ হতে, আমাদের কলেজে এই পেজ হতে লাইভে থাকবো। তোমরা এর মধ্যে আমাকে অবশ্যই ইনফর্ম করবে যদি না বুঝে থাকো। আর ক্লাসটি যদি ভালোভাবে বুঝে থাকো তাও যদি জানাও তাহলে আমি ইন্সপায়ার হব। তো কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই জানাবে। আগামীকালকে 10:30টা ক্লাসে আমি এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো আমরা আগামীকালকের ক্লাসে আলোচনা করব উৎপাদন ব্যবস্থাপনার কার্যাবলী এবং গুরুত্ব বা উদ্দেশ্য। এই টপিকসতে আগামী ক্লাসে আমরা আলোচনা করব। তোমরা এই টপিকসটা একটু দেখে নিবে, তাহলে আমার ক্লাসটি করতে তোমাদের জন্য সুবিধা হবে। আজকের ক্লাসে আমরা আলোচনা করলাম কাস্টমাইজেশন ও এর গুরুত্ব। আগামী ক্লাসে আমরা
উৎপাদন ব্যবস্থাপনা ওর গুরুত্ব এবং কার্যাবলী। গত ক্লাসটিতে আমরা আলোচনা করেছিলাম সেবা কি বা সেবার বৈশিষ্ট্য। আগামী ক্লাসে ইনশাল্লাহ সবার সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই স্বাস্থ্যবিধি এবং সরকারের এবং রাষ্ট্রীয় আইন মেনে চলবে, সামাজিক দূরত্ব বজায় রাখবে, সবাই সবাইকে সহযোগিতা করবে। ইনশাল্লাহ আমরা এই দুর্যোগ কাটিয়ে উঠে আমাদের স্বাভাবিক যে শ্রেণী কার্যক্রম, সেই শ্রেণী কার্যক্রমে খুব দ্রুতই আমরা আবার ফিরে আসব, সেই আশা ব্যক্ত রেখে আজকের ক্লাসটি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।